স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। অত্যন্ত শোকাবহ একটি দিন আজ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ২০ জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন আরও ১৭১ জন, যাদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ ডাক্তার আদিল মোহাম্মদ খানের সাথে। এছাড়াও আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন সাংবাদিক আশরাফ কায়সার। এছাড়াও যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রশিক্ষক এবং পাইলট এবং সাবেক স্কোয়াড্রন লিডার ওয়াহিদ। জনাব আদিল এবং জনাব ওয়াহিদ, আপনাদের দুজনকেই স্বাগত যে মানসিক ক্ষত বিক্ষত অবস্থা নিয়েও আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই স্কোয়াড্রন লিডার ওয়াহিদ, যিনি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন, আপনার কাছে আসতে চাই। যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব ওয়াহিদ? আমি আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেই বিমান যুদ্ধ মানে প্রশিক্ষণ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়েছে, এটি তো থার্ড জেনারেশনের বিমান। যদিও আমরা সর্বশেষটিও সরবরাহ পেয়েছি প্রায় 2012 সাল, মানে এক যুগ আগে। তো এ ধরনের বিমানে আমাদের বহরে আরও আছে। তো এই বিমানগুলো মানে থার্ড জেনারেশন বিমান ব্যবহার করার কারণ কি? প্রশিক্ষণের জন্য আরও কি আধুনিক বিমান ব্যবহার করার সুযোগ আছে? মানে আর্থিকভাবে, আর্থিক সক্ষমতার কথা চিন্তা করলে বা অন্যান্য আরও সেফটির কথা চিন্তা করলে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা প্রথম হচ্ছে গিয়ে, প্রশিক্ষণ বিমানের জন্য আসলে কোন জেনারেশনের প্লেন ব্যবহার করা যায়, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার কি ধরনের প্রশিক্ষণ। বেসিক্যালি আজকের যে বিমানটা দুর্ঘটনা ঘটেছে, এটা কিন্তু প্রশিক্ষণ বিমান প্লাস ফাইটার জেট। হ্যাঁ, এটা দিয়ে আপনি অপারেশন মিশনও করতে পারবেন, আবার ট্রেনিংও করতে পারবেন। নর্মালি দেখা দেখা যায় যে আপনার F-7 BGI যেটা আজকে দুর্ঘটনা ঘটলো, আম, আমি দুঃখিত। প্রথমে আমার আসলে সমবেদনা জানানো দরকার যে আহত নিহতদের জন্য, প্রথমেই দেশবাসীর কাছে। আমরাও মর্মাহত এই ঘটনা নিয়ে। তো আমি প্রসঙ্গে আসি। তো এই আপনার এটা কিন্তু ফাইটার জেট, এবং এই এই আজকে যে প্রশিক্ষণ বিমানটা বা প্রশিক্ষণের জন্য যে কারণের কারণে আজকে দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটা কিন্তু এই পাইলটের দীর্ঘ প্রশিক্ষণ মেয়াদ, মানে অনেকগুলা স্টেপ। মানে আপনার বেসিক ট্রেনিং, ফাইটার কনভার্সন ট্রেনিং, আপনার একাডেমি, প্রথমে তো মিলিটারি একাডেমিতে একটা ট্রেনিং হয়, তারপরে ওখান থেকে এসে একটা মিড লেভেলে ট্রেনিং হয়। দীর্ঘ প্রসেস, প্রায় 4-5 বছর। ওর পরে এসে তার আজকে অপারেশনাল ট্রেনিং এর আপনার শুরুর প্রাথমিক একটা স্টেজ, যে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে সে কিন্তু একদম সম্পূর্ণ ফাইটার পাইলট হয়ে যাবে। অনেকগুলো ধাপ পার হয়ে এসে আজকের এই দুর্ঘটনায় এই যে পাইলট এবং বিমানটি উপকৃত হচ্ছে। এবার আসি থার্ড জেনারেশন। আসলে কি, ওই যে C-130 হারকিউলিস কিন্তু ইজ এ ভার্সেটাইল একটা প্লেন বা কার্গো বিমান। আমি একটা জাস্ট তুলনায় আসি, যেহেতু আমি C-130 হারকিউলিস এরও ক্যাপ্টেন ছিলাম, মানে টেস্ট পাইলট ছিলাম। আমি MiG-19 এরও ফাইটার পাইলট ছিলাম। আমি বলছি কি, এই F-7টার ডেট অফ বার্থ হচ্ছে 1965-এ। অনেকগুলো ভাষা দিয়েছে। আপনার C-130 কিন্তু ফার্স্ট বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 1956-এ, মানে প্রথম আসছে বাজারে। এরপরে কিন্তু আপনার অনেকগুলো স্টেপ পার হয়ে, অনেকগুলো স্টেজ পার হয়ে মডার্নাইজ হতে হতে বিভিন্ন ভার্সন বের হয়। তো F-7 BGI এর কিন্তু প্রোডাকশন ডেট, এই প্লেনটার প্রোডাকশন ডেট এবং ভার্সন হচ্ছে 2013। ইটস নট প্রিটি ওল্ড। এটা কিন্তু একটা লেটেস্ট মডেলেরই ইন্টারসেপ্টর। আপনার যদি পৃথিবীতে কয়েকটা ভালো ইন্টারসেপ্টরের কথা যদি বলেন, মানে ইন্টারসেপ্টর কিন্তু কমব্যাট, একটা হচ্ছে আপনার কমব্যাট ওয়ার এর বেস্ট,
পারলে এখনো MiG-29 কিন্তু ওই যে ফ্রন্ট লাইন, মানে কমব্যাট ওয়ার, মানে মুখামুখি যুদ্ধে কিন্তু MiG-29 এখনো অনেক সেরা। সো ইন্টারসেপ্টর বলতে একটা শত্রু প্লেন আসবে, এটা ডিটেক্ট হয়েছে, আপনার হাতে কিন্তু 5-7 মিনিট বা 10 মিনিট টাইম ম্যাক্সিমাম, এর মধ্যে ফাস্টেস্ট এয়ারক্রাফটকে আপনাকে লঞ্চ করতে হবে। এবং এই এয়ারক্রাফটটা কিন্তু ম্যাক 2.1, মানে শব্দের গতি থেকে 2 গুণেরও বেশি হাই স্পিড, এবং ক্যাপাসিটি, রাডার ক্যাপাসিটি অনেক ভালো। হ্যাঁ, বলতে পারেন আমরা থার্ড জেনারেশনে এখনো কেন, এই প্লেন কিন্তু প্রচুর আছে আপনার, এই যে মানে এইটার আপনার চাইনিজরা প্রচুর অপারেট করে এখনো, ওদের বলতে পারেন যে ব্যাকবোন। হ্যাঁ, লেটেস্ট ভার্সন যেগুলা বেরিয়েছে, এগুলার জন্য তো আপনার ইনভেস্টমেন্ট লাগবে, আপনার আপনার সরকারের সদিচ্ছা থাকতে হবে। আদৌ কি আমরা ওইসব হাই টেকনোলজি আপনার পারচেস করার মতো ক্যাপাসিটি কি আছে কিনা? তো এই প্রসঙ্গগুলো অনেক বিশাল। তো প্লেন হিসেবে, ট্রেনিং ফ্লাইট এয়ারক্রাফট হিসেবে এই এয়ারক্রাফটটা কখনোই খারাপ না। এবং এভাবেই আপনার থার্ড টু ফোর্থ জেনারেশন আপনার প্রশিক্ষণ দিয়ে পাইলটদেরকে আস্তে আস্তে আপনার একটা স্টেপ বাই স্টেপ যেতে হয় আর কি। তো আজকের দুর্ঘটনার কারণে আমাদের টেকনোলজি ইজ নট দ্য ইস্যু, বাট ইট, মানে ইস্যুটা, আমি যেহেতু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, একটা দুর্ঘটনার সাথে সাথে মানে এখনো কয়েক ঘন্টা পার হয়নি, অনেকগুলা ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, তারপরে সবকিছু চিন্তা করে তারপরে একটা ধারণা দেওয়া যায়। যেমন আজকের দুর্ঘটনার আমি হয়তো আমার কলিগদের সাথে কথা বলে বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে জাস্ট এ টেকনিক্যাল ফেলিওর। আম, এখন হয়তো আপনার আরো আম, আজকের অনুষ্ঠানে আরো অতিথি আছেন, ওনাদের হয়তো বক্তব্যের জবাবে আমি বাকি হয়তো কথাগুলো বলতে পারবো। আপাতত আপনার প্রথম প্রশ্নের সাথে আমি যে উত্তরগুলো দিয়েছি, যে ইটস নট দি আমরা মানে ভেরি ওল্ড অর একটা পুরাতন বিমান আজকে দুর্ঘটনা ঘটেছে, এইটা কোনো কারণ না। ধন্যবাদ আপনাকে। জনাব ওয়াহিদ, আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার, আপনাকেও স্বাগত। যদিও সবারই মনের অবস্থা অত্যন্ত বিষণ্ণ, তারপরেও আমাদের সাথে যোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশে মানে দুর্ঘটনা হয়, দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে যদি আমরা ধরেও নিই, তারপরও কেউ কখনো দায় নেয় না কোনো দুর্ঘটনার। দায়হীনতার এই সংস্কৃতি কি ঢাকা নগরীকে আরও বেশি মানে অনিরাপদ করে তুলছে কিনা? আপনি ঢাকা নগরীর বাসিন্দা, নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? মানে ক্যাজুয়ালিটি তো অনেক, এবং আহত তো বলতে গেলে আমার ধারণা মানে সবাই বলছে যে হয়তো আরও বাড়বে। তো কখনো তো কাউকে দায় নিতে দেখি না। এটি আমাদের কালচারেই নেই, এবং আমরা অন্যকে দোষারোপ করতে চাই, অন্য পক্ষকে দোষ দিতে চাই, কিন্তু নিজের গায়ে দায় নেওয়ার যে সংস্কৃতি, সেটি আমাদের কখনো নাই। সেটি তো দুর্ঘটনার ক্ষেত্রে নাই, এমনকি অন্যান্য রীতিনীতির ক্ষেত্রেও নাই। আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলাম যে এই হত্যাকাণ্ডের দায় কার? কেননা আমি তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এটি একটি দুর্ঘটনা, কিন্তু একটি দুর্ঘটনা তো আকস্মিকভাবেও হতে পারে। আবার আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, এই দুর্ঘটনার কি আপনি এড়াতে পারতেন কি না? ধরেন আপনি জনাব ওয়াহিদ যেভাবে টেকনিক্যালি বলেছেন, উনি এর এক্সপার্ট, উনি ভালো বলতে পারবেন, কিন্তু এয়ারক্রাফটগুলো নিয়ে সমালোচনা যখন হয়, তাদের জেনারেশন নিয়ে কথা হয়, তাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হয়, তাদের টেকনিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে কথা হয়। এবং প্রতিবেশী ভারতেও কিন্তু আপনি জানেন যে এই ফাইটার জেটগুলো একের পর এক দুর্ঘটনায় পতিত হয়েছে, অনেক সামাজিক প্ল্যাটফর্মে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের দেশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 16 বছর একটি ফ্যাসিবাদী শাসন ছিল, এবং তার একটা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং তার অনুগত সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল। এখন তাদের যে ক্রয়, তাদের যে মেনটেনেন্স, তাদের যে সিলেকশন অফ ফাইটার জেটস, এটার আসলে কোনো ট্রান্সপারেন্সি নাই। কারণ তারা তারা যখন ক্রয় করেন, তারা চাইনিজ করুক বা ইউরোপিয়ান করুক বা বাইরের যেখান থেকেই করুক, সেটার আসলে কম্পিটিবিলিটি কী? এই যে আমাদের একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে প্রতিরক্ষা ক্রয় কখনো আপনাকে স্বচ্ছতা দিবে না।
সবসময় আপনি ডার্কে থাকবেন। আপনার মনে আছে একবার অরুণিমা ট্রাক সেনাবাহিনীর, সেটি আমরা পরে দেখলাম যে আসলে অত কম্পিটেন্ট ভেহিকেল না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই শহরে সামরিক স্থাপনা, ক্যান্টনমেন্ট, বিজেপি হেডকোয়ার্টার, বিমান বাহিনীর হেডকোয়ার্টার, যেই নৌবাহিনীর সমস্ত কার্যক্রম সমুদ্রে, তার হেডকোয়ার্টার বনানীতে, এই যে বিসদৃশ ঘটনাগুলো দিনের পর দিন আমরা দেখছি। এখন দেখুন, সামরিক বাহিনীরা শক্তিশালী, তারা আয়নাঘর করলেও পার পেয়ে যান, পরবর্তীতে সরকার জোড়াতালি দিয়ে চালিয়ে। কিন্তু আপনাকে জনমানুষের নিরাপত্তা যদি প্রথম চিন্তা হয় আপনার, তাহলে আপনার প্রশ্ন করতে হবে এই ঘটনা এড়ানো যেত কিনা। আমি মনে করি এড়ানো যেত, কেননা আপনি সামরিক বাহিনী, বিমান বাহিনীকে শহরের ঢাকার মতো মানে বসতিপূর্ণ শহরে আপনি কোনায় কোনায় ক্যান্টনমেন্ট, কোনায় কোনায় সামরিক স্থাপনা, বিমান উঠবে, পুরনো একটি এয়ারপোর্ট। পৃথিবীতে আপনি দেখেন এমন অনেক শহর আমরা চিনি যেখানে পুরনো এয়ারপোর্টকে পার্ক করা হয়, নাগরিক বিনোদন কেন্দ্র করা হয়। অদ্ভুত ব্যাপার, আমাদের পুরনো এয়ারপোর্ট ওই বিমান বাহিনীর লোকজনের হাতেই। তারা আবার দেয়াল করেছেন 8 ফিট থেকে 12 ফিট করেছেন, যাতে কেউ দেখতে না পারে ভিতরে কি হচ্ছে। এখন একটা হচ্ছে যেই ভেহিকেলটি নিয়ে আমরা কথা বলছি, ফাইটার জেট নিয়ে কথা বলছি। দ্বিতীয় হচ্ছে তার প্রশিক্ষণের অবস্থান। তৃতীয় হচ্ছে যে এই যে পাইলট আপনার নিজেও নিহত হয়েছেন, তার আসলে এইটি ক্যাপাসিটি ছিল কিনা, টেকনিক্যাল এরর কি, আমরা যদি বলে থাকি যে পরবর্তীতে আমরা জানতে পারবো। চতুর্থ হচ্ছে যে এই যে নিরপরাধ শিশুরা ক্লাসরুমে ছিল, আপনি আজকে আমাদের যে ডেথ টোল দেখতে পাচ্ছি, আমার ধারণা এটি 3 গুণ হয়ে যাবে, 4 গুণও হতে পারে। কাজেই আমাদের ক্ষতি কিন্তু ভয়ঙ্কর, এবং আপনি মানুষের এই শোক কি করে মোকাবেলা করবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের পুরো প্রতিরক্ষা নীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে। দেখুন, আমরা কি বছরের পর বছর $13 বিলিয়ন, $14 বিলিয়ন প্রতিরক্ষা খাতে দিব, নাকি আমরা একটা ভিন্ন চিন্তা করতে পারি? আমরা কিন্তু জুলাই আগস্টে বলেছি যে আমরা নতুন চিন্তা করতে চাই, আমাদের রাজনীতি নিয়ে, সরকার নিয়ে, সংস্কৃতি নিয়ে, এমনকি নয়া বন্দোবস্তের কথা বলছি। সেইখানে কিন্তু এটার জবাবদিহিতা আসতে হবে যে এই ঘটনাটি আজকে কেন ঘটলো, তার টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি কী, এবং তাদের শহরের ভেতরে উড্ডয়নের এটা কি সমাপনী হবে কিনা, নাকি পরবর্তী দুর্ঘটনার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ আশরাফ কাছে। সেটা নিয়ে আমরা অবশ্যই জনাব ওয়াহিদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামত নেব। জনাব আদিল মোহাম্মদ খান, আজকেও আমরা দেখলাম যে দুর্ঘটনাস্থলে মানে অনেক উৎসুক জনতা ভিড় করেছেন, এবং উত্তরা সবগুলো হসপিটাল, বার্ন ইনস্টিটিউট, তো যারা ভুক্তভোগী তারা তো যাবেনই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ উৎসুক জনতা আমরা দেখেছি, এটা কিন্তু উদ্ধার তৎপরতাকে ব্যাহত করেছে, এবং অনেক স্বজনরা স্কুলে পর্যন্ত ঢুকতে পারেনি এমন অভিযোগও আমাদের কাছে করেছে। আমরা মানে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে, অগ্নি দুর্ঘটনা থেকে শুরু করে অন্যান্য দুর্ঘটনা, কোনো ঘটনায় এই যে উৎসুক জনতা, এটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারলাম না। এই ব্যাধি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মানে ফ্ললেস উদ্ধার মানে অভিযান আমরা হয়তো চালাতে কেন পারছি না, বা এটা করতে গেলে কি করতে হবে? প্রথমেই দর্শক যারা শুনছেন সালাম দিচ্ছি, এবং যারা আজকে যে পরিবাররা তাদের স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের জন্য গভীর সমবেদনা। দেখেন, এটা একটা দুর্ঘটনা বলি আর হত্যাকাণ্ড বলি, বাস্তবতা হচ্ছে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন, এবং এর সাথে যেটা বললেন যে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আমাদের যারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী প্রচণ্ড বেগ পায়। এখন বাংলাদেশে মানে সব জায়গায় তো বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা যেই জাতির একটা বৈশিষ্ট্য, সেখানে আপনি পার্টিকুলার কোনো এক জায়গায় শৃঙ্খলা পাবেন না। এবং এই জাতির আরেকটা বৈশিষ্ট্য, আমাদের খুব মানুষের কিন্তু জানার আগ্রহ, কোথাও কোনো একটা জমায়েত হলে সেখানে অন্যরা যেতে চায়, এটা জাতিগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য শুধুমাত্র আপনি ফায়ার সার্ভিস বা কোনো একটা ভবন ধসে পড়া বা এই ধরনের দুর্ঘটনায় হঠাৎ করে আপনি যে মানে মানুষকে বললে আপনারা সরে যায় না। এখানে খোলা আকাশে যদি একজন তাকিয়ে থাকে আর 10 জনকে এমনি তাকিয়ে থাকে, কি হলো উপরে দেখতে, এবং সময়ের মূল্য অনেকের কাছে নেই, যে কারণে মানুষ এটার আসলে কোনো ইজি গোয়িং সলিউশন নাই যে আপনি মানুষকে বলবেন যে হ্যাঁ সবাই হয়তো জানে যে দাঁড়ানো ঠিক না, তারপরেও যায়, এটা একটা। আবার কর্তৃপক্ষ সবসময় আহ্বান জানায়, কর্তৃপক্ষ কিছু করতে পারে না কেন? কর্তৃপক্ষ চেষ্টা করে, কিন্তু আসলে মানুষের সংখ্যা যেমন আজকেও এত বেশি হয়ে গেছে, কর্তৃপক্ষ তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে হিমশিম খায়।
তবে অবশ্যই আমাদের নাগরিকদের দায় দায়িত্ব আছে এইসব ক্ষেত্রে, অন্তত নিরাপদ দূরত্বে যেখানে গেলে অন্তত কোনো ধরনের উদ্ধার তৎপরতায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না, সেটা আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব। এটা আমাদের বারবার বলা। এবং শুরুর সময় যে কৌতূহল না হয় থাকতে পারে, কিন্তু এই যে 6-7 ঘন্টা ধরে যে উদ্ধার অভিযান চললো, রাতেও আমরা দেখলাম তখনও কিন্তু একই পরিমাণ উৎসুক জনতা ছিল। তার মানে অনেকে শুধুই দাঁড়িয়ে হ্যাঁ, সেটা এখন এইটা আমরা মানুষকে আহ্বান করতে পারি, সচেতন করতে পারি, কথাটা বারবার বলতে পারি, বলা উচিত, এতে যদি এই মাত্রাটা কিছুটা কমে। হ্যাঁ, কিন্তু দিন শেষে ওই যে একটা জাতির যেই মনস্তত্ত্ব, তার কালচার, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ঘটনায় একটা বড় ভূমিকা রাখে। হ্যাঁ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর উৎসুক জনতা যেন তারা অবশ্যই তাদের লিমিটের মধ্যে থাকেন, এটা আমাদের সবসময় দাবি থাকবে। তবে এখানে বিপরীত কথাও আছে যে আমাদের এই উৎসুক জনতা অনেক ডিজাস্টারে তারা কিন্তু যখন ফায়ার সার্ভিস বা সরকারি বাহিনী আসেন না বা তারা তখন হেল্প করে, অনেকে জীবনের ভয় ছাড়া, কোনো ধরনের ট্রেনিং ছাড়া তারা ঝাঁপিয়ে পড়ে। এবং দেখেন যে আমাদের যে ফায়ার সার্ভিসের সাথে একটা নাম আছে সিভিল ডিফেন্স, মানে জননিরাপত্তার যে আমাদের পাবলিক যে কানেকশনটা, সেই কানেকশনটাও তৈরি করা দরকার। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ। তবে এখানে অবশ্যই যারা ট্রেন ভলান্টিয়ার আছে তারা যেভাবে যাবেন, আর একদম আনট্রেন্ড জাস্ট একটা নর্মাল একটা যিনি জানেন না তিনি দাঁড়িয়ে থেকে ব্যাঘাত ঘটবেন, এটা কাম্য না। তবে ট্রেন পিপল হলে তারা যেতে পারেন, যে ট্রেন পিপল হলে যেতে পারেন, এবং তারা কিভাবে, তাদের ট্রেনিংয়ে আছে যে তারা কিভাবে সহায়তা করবেন, এটা আছে, এটা আমাদের থাকা উচিত। এবং এই ক্ষেত্রে যেটা আমরা জানি, যারা এই ধরনের ট্রেন্ড আমাদের ভলান্টিয়ার আছেন, তাদের অনেক সময় ইকুইপমেন্ট নাই, তারা হয়তো ট্রেনিং আছে কিন্তু ইনস্ট্যান্ট গিয়ে তারা কী করবেন, হয়তো তাদের সেই ধরনের সরঞ্জামাদির অভাব থাকে, সেটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু দিন শেষে এই যে একটা ঘটনা, এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে কীভাবে পুরো জিনিসটাকে ডিল করা হবে, যেটা শুধুমাত্র ট্রেন যারা প্রফেশনালস, যারা ডিজাস্টার নিয়ে কাজ করেন, ফায়ার সার্ভিস নিয়ে কাজ করেন, কিংবা সামরিক বাহিনী বা অনেক ক্ষেত্রে পুলিশ বাহিনী, তারাই দক্ষ। এবং তাদেরকে সুযোগ দিতে পারলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে আরও অনেককে যারা আহত আছেন তাদেরকে উদ্ধার করাটা অনেক সহজ হয়। এটা অবশ্যই একটা বাস্তবতা আছে। তো সেটা আমরা মনে করি রাষ্ট্র এটা নিয়ে কাজ করবে। কিন্তু দিন শেষে আসলে ঘটনার স্কেলটা এত বড় যে এটা আমাদের এখনও আমরা যতটুকু ভাবছি, হয়তো দেখা যাবে তার ক্যাজুয়ালিটির সংখ্যা আর অনেক বাড়তে পারে। এবং দেখেন, এই ক্ষেত্রে আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, এখন কিন্তু এমন যুগ না যেখানে আপনি তথ্যকে চাপা দিয়ে রাখতে পারবেন। প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, তারা শুধু যে আপনার ইনফরমেশন দেয় না, ভিডিও দেয়। হ্যাঁ, যার ফলশ্রুতিতে এখন যেটা একটা অ্যালার্মিং বিষয়, যে পরিমাণ হতাহতের সংখ্যা বা আমাদের ট্রেডিশনাল মিডিয়াতে দেখছি, আর আমরা ফেসবুকের মাধ্যমে, মানে যারা বলছে আমরা অন স্পট, তারা একদমই সাইটে আছি, তাদের সংখ্যা এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার সংখ্যা মিলছে না। এই কথাটা এই কারণে তুলে আনলাম যে আপনার রাষ্ট্রকে সবসময় ট্রাস্টের জায়গায় যেতে হবে। হ্যাঁ, যেমন জুলাই আগস্টে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, তখনও মেইন স্ট্রিম মিডিয়া অনেক তথ্য দেয় নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেল কী পরিমাণ বিভৎস একটা বিষয় আসছে। তাহলে এই যে আস্থাহীনতা জায়গাটা, এই যে নতুন বন্দোবস্তের কথা আসলো, সেখানে আপনি যতজন মারা গিয়েছেন বা আহত হচ্ছে, আপনাকে প্রকৃত সিনারিওটা আনতে হবে। এখানে কোনো ধরনের তথ্যের যে আপনার এটাকে চাপা দেয়া, এই চাপা দেওয়ার বিষয়টা কিন্তু কখনোই রাষ্ট্রের জন্য ভালো হবে না। অবশ্যই যারা স্বজন হারিয়েছেন, হ্যাঁ, তাদের প্রকৃত সংখ্যা এবং কারা আহত হয়েছেন, তার কোন লেভেল আহত হয়েছেন, হ্যাঁ, এবং একই সাথে যে আমাদের যেটা এই পুরো ঘটনাটা কেন ঘটলো। হ্যাঁ, ইভেন আপনি জানেন যে 12 মিনিট পরে ঘটনাটা, একটা 6-এ উড্ডয়ন হয়েছে, একটা 18-তে আপনার এই যে এই ঘটনা ঘটেছে। তাহলে কখন এই আমাদের যিনি পাইলট ছিলেন, তিনি কখন প্লেনটার কন্ট্রোল হারিয়েছেন, তিনি বুঝতে পেরেছিলেন কিনা। এবং আরেকটা জিনিস আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, যে প্লেন যখন এই ধরনের ক্ষেত্রে কন্ট্রোল লেস হয়ে যায়, তখন এত অল্প সময় থাকে, হ্যাঁ, সেটাকে ডিল করাটা এত সহজ না। সুতরাং সেই মানে প্রকৃত তথ্যটা দরকার। এবং কখনোই আপনি কোনো ইনফরমেশন এবং ইনভেস্টিগেশন ডিটেল হওয়ার আগে আপনি কখনো কোনো কনক্লুশনে যাওয়া ঠিক না। এবং আমি জিনিসটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা জুলাই মাস, একটা আমার গণ অভ্যুত্থানের মাস। এই ধরনের মাসে এত বড় ঘটনা, যে ঘটনাটা কি হত্যাকাণ্ড বা স্যাবোটাজ, হ্যাঁ, বা অন্য কোনো এলিমেন্ট আছে কিনা, এই জিনিসটা যে কোনো এরোপ্লেন ক্র্যাশ সেটা দেখতে হয়, সেটা আমাদের অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সময় গেলে আমরা জানতে পারবো। আন্তর্জাতিক প্রোটোকলে প্রশিক্ষণ উড্ডয়নের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা পরিহারের কথা স্পষ্টভাবেই বলা আছে। জনাব আশরাফ কায়সারও সেটি বললেন। সাধারণ মানুষেরও পারসেপশন, আমরা আপনার সাথে এর আগেও যুক্ত হয়েছিলাম আমাদের অন্য অনুষ্ঠানে, তখনও এই ধরনের আপনি কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। আবার একটু জানতে চাই যে এই যে ঘনবসতিপূর্ণ যে রাজধানী ঢাকা শহর, প্রশিক্ষণের জন্য এ ধরনের ঘনবসতিপূর্ণ এলাকা পরিহার করার ক্ষেত্রে বাধা কোথায়? প্রশিক্ষণের জন্য ঘনবসতি এরিয়া অ্যাভয়েড করা হচ্ছে গিয়া, এই জন্যই হয় কি, বেসিক ট্রেনিং গুলো, প্রশিক্ষণ বলতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, যেমন অ্যাডভান্স ট্রেনিং, আপনার কন্টিনিউয়াস ট্রেনিং,
কিন্তু বেসিক ট্রেনিং গুলা কিন্তু জনবসতিপূর্ণ এলাকার অনেক বাইরে করা হয়, যেমন বাহিরে, যেমন আপনার যশোরে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ট্রেনিং বেস, আশেপাশে প্রচুর খালি জায়গা, কোনো হাই রাইজ বিল্ডিং নাই। আচ্ছা, তারপর বগুড়া, হ্যাঁ, বিমান বাহিনীর কিন্তু এখন বেসিক বা ক্যাডেটদের ট্রেনিং হয় হচ্ছে বগুড়ায়, বেশ খালি জায়গা। আর তারপরে কিন্তু অনেকগুলো অ্যাডভান্স ট্রেনিং শেষ করে এই যে ফাইটার ট্রেনিং গুলা হয়। আচ্ছা, জনবসতি বা ঘনবসতি বাংলাদেশের কোন জায়গাটা আপনি পাবেন যে এক্স্যাক্টলি ইউ হ্যাভ এ ফ্রি অ্যান্ড ফেয়ার এনভায়রনমেন্ট? ওই যে আশরাফ কায়সার ভাই একটা জিনিস বলেছিলেন যে আম, এ এ ধরনের প্রশিক্ষণ বা এয়ারপোর্ট এই যে ঢাকা শহরে কতটুকু মানে আপনার যুক্তিসঙ্গত। দেখেন, ইউনাইটেড কিংডমের লন্ডন সিটি এয়ারপোর্ট কিন্তু একদম এক্স্যাক্টলি হার্ট, মানে একদম সেন্টারে। এখান থেকে কিন্তু প্রচুর ডোমেস্টিক আর এই যে রিজিওনাল ফ্লাইট হয়, কিন্তু বড় বড় মেসিভ আপনার অপারেশন গুলো হয় হিথ্রো থেকে। হিথ্রো কিন্তু শহর থেকে বেশ বাইরে, এবং মানে ভেরি ক্লিয়ার এরিয়া। আবার আপনার এরকম ওরা কিন্তু এয়ারপোর্ট সরিয়ে নিয়ে গেছে, মানে ভাগ করে ফেলছে, তারপরেও কিন্তু আপনার লন্ডন সিটি এয়ারপোর্ট, হিথ্রো ইজ এ ভেরি বিজিয়েস্ট এয়ারপোর্ট। হ্যাঁ, আপনার ঢাকার যে আপনার যে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় হযরত শাহজালাল, এটাও কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখন একটা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অনেক ধরনের অপারেশন হয়, হেলিকপ্টার অপারেশন হয়, চার্টার ফ্লাইট অপারেশন হয়, আপনার হেভি জেট অপারেশন হয়, ইন বিটুইন ট্যাকটিক্যাল অপারেশন, যেমন আপনার মিলিটারি ইনস্টলেশন যে কোনো এয়ারপোর্টে। এটা বা এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, যে কোনো আপনার রাষ্ট্রের, আপনার কি বলবো, ওই যে সার্বভৌমত্ব, সিকিউরিটি সবকিছুর জন্য আপনার মিলিটারি সিভিল রানওয়েতে আপনার মিলিটারি ইনস্টলেশন থাকেই, সারা পৃথিবীতে আছে। অপারেশনও হয় ঠিক সেভাবে ক্যালকুলেট করে যে কোন ধরনের অ্যাডভান্স লেভেলের ট্রেনিং গুলো হবে। ফাইটার জেট, এখন আপনি ফাইটার জেটকে কখনোই আমাদের দেশের সীমান্ত হিসাব করেন, আমাদের সীমান্তের কাছাকাছি আপনি কোথাও রাখতে পারবেন না। দিস ইজ এ স্ট্র্যাটেজিক্যাল অ্যান্ড আপনার ট্যাকটিক্যাল। কারণ তাহলে যে শত্রুপক্ষ আপনাকে ওই মর্টার শেল দিয়েই আপনাকে পুরা এয়ারপোর্ট ধ্বংস করে দিবে। এখন বলতে পারেন যে আমাদের কি আসলে ফাইটার জেটের দরকার আছে কিনা? হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছি, এগুলো আপনার প্রশ্নতেও থাকতে পারে পরে। তো যেহেতু ওই যে আশরাফ ভাই বলেছিলেন যে ঘনবসতি এলাকায় করা যাবে কিনা, বা অপারেশনটা কতটুকু যুক্তিসঙ্গত, আমি মনে করি যে এই অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টকে আপনি আহ, হ্যাঁ, আপনি প্রিভেন্ট করতে পারেন যদি আপনার মনে করেন যে হ্যাঁ, যে এই ধরনের একটা রানওয়েতে উই ক্যান বিল্ড অ্যানাদার রানওয়ে ইন সিলেট, অর যেমন কক্সবাজার রানওয়ে, এটা অলমোস্ট হয়তো আর 2-3 মাসের মধ্যে দেখেন প্রায় রেডি। কিন্তু 1 বছরে আমরা আশা করেছিলাম যে ফাইটার, বেশ কটা ফাইটার স্কোয়াড্রন ওখানে ডিপ্লয় করা যাবে, তারপরে কিন্তু ঢাকায় ফাইটার অপারেশন হবে। কিন্তু একটা ফাইটার অপারেশন করতে গেলে অনেক বড় রানওয়ে লাগে, এবং এইটার একটা রানওয়ে বানানো, মেনটেন করা ইজ এ হিউজ প্রজেক্ট। আপনার বিলিয়ন বিলিয়ন ডলারের বা আপনার প্রজেক্ট, যে এইটাকে বানানো, এটাকে মেনটেন করা, ওই জায়গায় একটা পুরা ইউনিট ডিপ্লয় করা। আমি জাস্ট একটা উদাহরণ দিই। বললাম না, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আপনার হোক হিউম্যান, অর মেকানিক্যাল, অর এনভায়রনমেন্টাল, যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে আপনার, স্পেশালি আপনার এভিয়েশনে। আর আপনি চিন্তা করবেন যে ওয়ান্স ইন এ মিলিয়ন ঘটনাগুলা। প্রচুর ফ্লাইট অপারেশন করে, ধরেন ঢাকায় তো আমি এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না, বেশ মেবি 1000 ফ্লাইট অপারেশন হয় ডেইলি। আপনার প্রতি মাসে, বছরে হিসাব করলে ইট উইল ক্রস মিলিয়ন। আচ্ছা, আপনার জাস্ট কয়দিন আগে ইন্ডিয়ান ইন্ডিয়া যে এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এর মতো জিরো অ্যাক্সিডেন্ট রেট, হোয়াট এ ডিজাস্টার উই হ্যাভ সিন। সো একটা সিভিল এয়ারলাইন্স কিন্তু, হ্যাঁ, ইটস নট এ ফাইটার ইভেন। ফাইটারের তো অনেক লিমিটেশন থাকে, একজন পাইলট থাকে, সিঙ্গেল ককপিট, ভেরি কজি, যদি কোনো ঘটনা ঘটে হি হ্যাজ টু ম্যানেজ এভরিথিং। সো এই যে এয়ার ইন্ডিয়া 78 বোয়িং 787 ক্র্যাশটা হয়েছে,
এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা ভেবেছিলাম কি আর মানে এখন পাচ্ছি কি তথ্য, যে ইট ওয়াজ ডেলিভারেট, ইদার ডেলিভারেট অর বাই মাসেল মেমোরি মিস্টেক বলি আমরা এভিয়েশনে, যে আপনি ভুল করে হয়তো ফার্স্ট গিয়ার গাড়ি চালাচ্ছেন, আপনার দেওয়ার কথা ফার্স্ট গিয়ারে, আপনি কিন্তু মাসেল মেমোরি মিস্টেকের কারণে ওটা থার্ড গিয়ারে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দ্যাট ইজ এ কল স্লিপ অ্যান্ড এরর, যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে। সেম ঘটনা এখন দেখছি যে বোয়িং 787 এর পাইলট, ভেরি এক্সপিরিয়েন্স, ফ্লাই করছিল কিন্তু ফার্স্ট অফিসার এবং নন অপারেটিং, যার কাজ হচ্ছে শুধু যে ফ্লাই করে তাকে হেল্প করা, যেমন গিয়ার উঠায় দেওয়া, আপনার ফ্ল্যাপ উঠায় দেওয়া, সে ভুলে ফিউজ সুইচ কাট অফ করে দিয়েছে। এটা এখন পর্যন্ত অথেন্টিক নিউজ ফ্রম দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। জনাব ভাই, আমরা বুঝতে পেরেছি। আমাদের আরেকটা প্রশ্ন আছে, আমরা একটু আপনাকে মানে একটু ইন্টারাপ্ট করলাম, মানে যেহেতু আপনারও সময় সংকট আছে, যে F7 বিজিআই আরও প্রায় কম বেশি 36টি আমাদের বিমান বাহিনীতে আছে। মানে খুব সংক্ষেপে আমাদের আসলে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কি করা উচিত, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। সেটা বলছি, সেটা আসি দুর্ঘটনা এড়ানোর জন্য তো আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের মেনটেন্যান্স প্রসিডিওরটা কি ঠিক আছে কিনা, কোনো আমরা সেফটি ভায়োলেশন করছি কিনা, বা আমাদের ট্রেনিং সিস্টেমে কোনো গ্যাপ আছে কিনা, বা সুপারভাইজারি কোনো ফেলিওর আছে কিনা। তো এই সব কিছু কিন্তু আজকের দুর্ঘটনায় আমি কিন্তু আমার সোর্স থেকে ইনভেস্টিগেশন করেছি, ঠিক আছে। আই ডিডন্ট ফাইন্ড এনি মানে ল্যাপস, যে কোনো কোথাও একটা ব্রেক হয়েছে। পাইলট তার সোলো ফ্লাই করবে, ইনস্ট্রাক্টর রানওয়েতে নিজে ছিল, এবং ওখান থেকে দৃশ্যমান যেটা দেখেছে তারা, যে আপনার ফাইটারটা আপনার যাচ্ছিল উত্তর দিকে রানওয়ে থেকে। নিয়ম হচ্ছে কিছু প্রসিডিওর আছে, সে প্রথম যেদিন সোলো ফ্লাই করে তাকে কিছু প্যাটার্ন ফলো করতে হয়। তো সে প্রথমে উত্তর দিকে গিয়ে আবার সেটাকে ঘুরিয়ে দক্ষিণ দিকে যাবে, এটা হচ্ছে গিয়ে তার প্রথম আপনাকে বলে প্রসিডিওর। ওটা করতে গিয়ে সে যখন লেফট টার্ন করেছে, আপনার ওই যে যেদিকে এয়ারপোর্টটা, ওই দিক থেকে লেফট টার্ন করছিল, তখন আপনার প্লেনটা নিজে থেকে, ওরা দেখছে গ্রাউন্ড থেকে যে ডাইভে চলে যাচ্ছে। ওখান থেকে আপনার ইনস্ট্রাক্টর বারবার ওকে কল দিচ্ছিল যে তুমি উইংস সোজা করো, তোমার পাখা সোজা করো, তুমি 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 হাইট লুজ করছো। ও কোনো জবাব দিচ্ছিল না, ওখান থেকে ডাইভে চলে গেছে। তখন নিচে থেকে গ্রাউন্ড থেকে ওকে বলা হয়েছিল যে ইজেক্ট ইজেক্ট, তুমি বের হয়ে যাও, মানে ইট ইজ বিয়ন্ড কন্ট্রোল। ও কোনো রেসপন্স করে না। তখন দেখা গেল যে ফ্লাইট থেকে ডেলিভারেটলি সে টুয়ার্ডস দি আপনার যদি ক্র্যাশটা হয়, যে ডাইরেকশনে ক্র্যাশটা হয়েছে সেই ডাইরেকশনটা হচ্ছে গিয়ে আপনার পুরা টার্মিনাল, ওই জায়গায় যদি হতো ডিজাস্টারটা চিন্তা করেন। সো সবসময় কিন্তু পাইলট শেষ মুহূর্তে চেষ্টা করে টু অ্যাভয়েড পপুলেটেড এরিয়া। এটা আমাদের ট্রেনিং এ বেসিকে শেখানো হয়, যে এট এনি কস্ট অ্যাভয়েড পপুলেটেড এরিয়া। হয়তো বা সে চিন্তা করছে ওই পজিশন থেকে, কিন্তু ওই যে আপনার যে স্কুলটা, সেই স্কুলটা কিন্তু ছিল একটা খালি জায়গার মাঠ বরাবর। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি, ওই মাঠ থেকে সে স্লাইড করতে করতে আপনার ইয়াতে চলে গেছে স্কুলের বাউন্ডারি পর্যন্ত। বাট শেষ মুহূর্তে কিন্তু পাইলট ইজেক্ট করেছে, কিন্তু দ্যাট ওয়াজ টু লো। একটা নির্দিষ্ট হাইট থাকে, একটা নির্দিষ্ট। তো আমি বলি এইসব জিনিস অ্যাভয়েড করা কিভাবে যায়। হয় আপনি রানওয়ে আপনার আপনি যদি মনে করেন যে পপুলেটেড এরিয়ায় কোনো অপারেশন হবে না, তাহলে কিন্তু সিভিল এয়ারক্রাফটও অপারেট করতে পারে না। খালি চিন্তা করেন, এই ফাইটারের জায়গায় যদি একটা বোয়িং 777 আজকে একই পজিশনে ইন্ডিয়ার মতো ক্র্যাশ করতো, তাহলে ডিজাস্টারটা চিন্তা করেন। ধন্যবাদ জনাব আমি ভাই। মনে করি যে- আপনি একটু আমাদের সময় সংকট আছে, আপনি যদি একটু শেষ করেন দ্রুত। আমি বলছি যে it is possible to avoid disaster if you have enough money, আমাদের মতো গরিব দেশে, ঠিক আছে। তো তখনই সম্ভব। তাছাড়া আমাদেরকে যত বেশি সেফটি কালচার ডেভেলপ করা যায়, আর আরো কিছু অনেক বড় বিষয় এইসব জিনিস, যেমন আপনার তেজগাঁ রানওয়েতে কোনো মানে খুব মানে ঝুঁকিপূর্ণ উড্ডয়ন অবতরণ করে, মানে আপনার তেজগাঁ এরিয়ায় যে রানওয়েটা আছে, কারণ ওখানে কিন্তু একটা বসুন্ধরা শপিং মল আছে। ওইটার কিন্তু ওইটার কিন্তু উচ্চতা এত বেশি, কেউ এখন যদি আপনি বলেন বসুন্ধরার আপনার 10 তলা ভেঙে দিবে,
আজ পর্যন্ত যমুনার একটা অবৈধ ইয়া ছিল, ওটা ভাঙতে পারছেন কিনা জানি না। তবে একটা সময় তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একটা কাজ করেছিল, ওই যে র্যাঙ্ক টাওয়ার র্যাঙ্ক ভেঙে স্টার দিয়েছিল ওদের সময়। ভেঙে দিয়েছিল। হ্যাঁ, ভেঙে দিয়েছিল, বিকট তো অবৈধ। আপনার তেজগাঁ রানওয়ের আপনার বুঝতে উত্তর পেরেছি। পাশে যতগুলা বাড়ি, ততগুলা কিন্তু সিভিল এভিয়েশনের আপনার অবজেকশনে জি, পরেও ওগুলা, এখন আপনি যদি সিভিল এভিয়েশন যায় 2 কিলোমিটার বাড়ি ভাঙতে, আপনি চিন্তা করেন ওখানে তো মারামারি লেগে যাবে। বুঝতে তো পেরেছি। আমাদেরকে ধন্যবাদ জনাব ওয়াহিদ। আপনি কি আর কিছু বলার ছিল? আপনার যেহেতু অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, আমরা আসলে শেষ আমার অনেক বলার আছে, ওনাদেরকে বলতে দেন, আমি উত্তর দিব দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জনাব ওয়াহিদ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। জনাব আশফাক স্যার, আপনি শুনছিলেন, আপনার তো প্রশ্নেরও বা জিজ্ঞাসারও উত্তর দিলেন। আপনার কাছে যেটা বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে যারা সারভাইভ করবে তারা তো অত্যন্ত ট্রমার ভিতর থাকবে এবং তাদের ক্ষতি তো আসলে ক্ষতিপূরণ হবে না, কিন্তু পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া দরকার সরকারের। আপনি কি মনে করেন যে পুনর্বাসনের উদ্যোগটা কেমন হতে পারে? দেখুন, পুনর্বাসনে যাওয়ার আগে একটু বলি যে আমাদের একটা সঠিক তদন্ত হওয়া দরকার, কি ঘটেছে। আমাদের দুর্ভাগ্য এই জাতির, আমরা কোনো কিছু আর জানতে পারি না, আর বিশেষ করে যদি কোনো বাহিনীর বিষয় হয় তখন এটা আরও জানতে পারি না। এখানে বাহিনীকে ইমেজ সংকট থেকে বেরিয়ে আসতে হবে, তাকে বলতে হবে তার ফাইটার জেটটি ঠিক ছিল কিনা, পাইলটের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক ছিল কিনা, এখন কেন দুর্ঘটনাটি ঘটলো, কেন উড্ডয়নের 10 মিনিটের মধ্যে তাকে এরকম একটি ক্র্যাশ করতে হলো একটা স্কুলের উপরে। এটি জানা খুব সহজ। দেখুন, পৃথিবী এখন এমন জায়গায় আছে, টেকনোলজি দিয়ে আপনি সবই জানতে পারবেন, কিন্তু সেটি প্রকাশও করতে হবে। কেননা এই যে শিশুদের যে পরিবার যারা মারা গেছে, যারা আহত, যারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, তাদের অধিকার রয়েছে জানার তার সন্তান কি করে মারা গেল এবং কেন মারা গেল। আপনি যদি আজকে এটার তদন্ত ঠিক করে করেন, আগামী যে কোনো দুর্ঘটনা আপনি এড়াতে পারবেন। ওয়াহিদ সাহেব বিমান বাহিনীর লোক, উনি বিমান বাহিনী পার্সপেক্টিভ থেকে কথা বলছেন, কিন্তু আমরা সাধারণ নাগরিকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। তেজগাঁর যে পুরনো এয়ারপোর্টটা, এটির কোনো স্বচ্ছতা নাই। এটি কারা দেখভাল করেন? এখানে কারা ক্যাফে বানিয়েছেন, কারা বিনোদন কেন্দ্র বানিয়েছেন, কারা বিয়েবাড়ির অনুষ্ঠান করেন, এগুলো আমাদের জানা দরকার। কেননা আমরা অনেক শহরে দেখেছি পুরনো এয়ারপোর্টে সামাজিক অনুষ্ঠান হয়, নাগরিক সভা হয়, রাতের বেলা মানে মার্কেট হতে পারে, অনেক কিছু। আর এটি কি খুব জরুরি কিনা, মানে আমাদের প্রতিরক্ষা নীতি, প্রতিরক্ষা প্র্যাকটিস, প্রতিরক্ষা ক্রয়, এসব তিতা বিষয় আলোচনায় আসতে হবে। এগুলোকে অ্যাভয়েড করা হয়, এগুলোকে ঢেকে রাখা হয়। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী শুধু দেখভাল করেন, এরকম একটি মওকার ভেতর দিয়ে চলছে। আমাদের সবচেয়ে অস্বচ্ছ জায়গাটি হচ্ছে এই সব সশস্ত্র বাহিনী বা বিমান বাহিনী, প্রতিরক্ষা এবং তার পরিচালনা। এই প্লেনগুলো যখন কেনা হয়েছে, তারপরে মেনটেন্যান্সে কত খরচ করা হয়েছে, কারা মেনটেন্যান্সের দায়িত্বে আছেন, এই যে প্রশিক্ষণের জন্য যে উড্ডয়ন করা হয়, সেটি ঢাকা শহরের ভেতরে করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। এখন যদি আমি বলি যে নৌবাহিনীকে তার হেডকোয়ার্টার সরিয়ে নিতে হবে, নেবে না। কেননা আমরা সবাই ঢাকায় থাকতে চাই, এখানে আমাদের ব্যবসাপাতি, এখানে আমাদের সব কিছু, সেক্রেটারিয়েট এখানে, মেট্রোরেলের মতো বিলিয়ন ডলার প্রজেক্টও কিন্তু পরিকল্পনা চেঞ্জ হয়েছে একেবারেই। এরকম একটি জায়গায় আমরা এই আজকের দুর্ঘটনায় দেখলাম। এখন আপনি যদি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা আমাকে জিজ্ঞেস করেন, এই ট্রমা কাটাতে কারো এক জীবন যথেষ্ট না যারা বেঁচে থাকবেন। কাজেই তাদের শারীরিক মানসিক স্বাস্থ্য, পুনর্বাসন, তাদের পরিবারের প্রতি পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো, এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমাজ এবং যারা নীতি নির্ধারক তারা সংবেদনশীলতা বোঝেন না। এই যে আজকে আমরা রাজনৈতিক নেতাকে হাসপাতালে দেখলাম, 6 জন উপদেষ্টাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম, অদ্ভুত দৃশ্য, কোনো সভ্য দেশে এটা হতে পারতো না। আচ্ছা, সাংবাদিকদের কথা আমি আপনাকে বলি। আমাদের একজন পচা সাংবাদিক অনুভূতি সাংবাদিকতার প্রবর্তন করেছিলেন। মানে কেউ রানা প্লাজা থেকে বেরিয়ে আসতে 17 দিন পরে তাকে গিয়ে জিজ্ঞেস করা আপনার অনুভূতি কী, এটি বলতে তো কোনো মেধা লাগে না। আমরা অনেকেই সেগুলো ফলো করছি। আজকে আমি তাই দেখলাম, একটা কিশোর যার গায়ের সব কাপড় পুড়ে গেছে, সে দৌড়াচ্ছে, তাকে থামিয়ে জিজ্ঞেস করছে তার অনুভূতি কী এবং কী ঘটেছে। এটা অমানবিক সাংবাদিকতা, এটা অপরাধমূলক সাংবাদিকতা। আপনার হাতে একটি ক্যামেরা আছে বলেই, একটা মাইক আছে বলে আপনি এটা করতে পারেন না। আরেকটা দিন যেটি আপনি জিজ্ঞেস করছিলেন যে আমরা অনেক সময় সহযোগিতা করি, কিন্তু প্রায়শই আমরা ক্রাইসিস মোমেন্টে আমরা ঠিক জানি না প্রোটোকলটা কি। যেমন অনেক জায়গায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না,
এবং আপনি খেয়াল করে দেখবেন আজকে ভিডিওগুলোতে অনেকে ভিডিও করছেন, ছবি তুলছেন, এটি তাদের মানে করার কি কাজ ওই সময় ব্যক্তিগত গোপনীয়তারও তো একটা বিষয় আছে, প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমাদের জাতীয় সংস্কৃতিতে এই জিনিসগুলো নতুন করে ঢুকতে হবে, যাতে তদন্ত ঠিক করে হয়, যাতে 6 জন উপদেষ্টা 9 জন উপদেষ্টা লাইন ধরে কোথাও চলে না যান। আমি তাদের গাড়িগুলো ঢুকতে দেখলাম, আমার লজ্জা লাগছিল যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না তাদের গাড়ির কারণে। আর একটা জিনিস হচ্ছে রাজনীতিবিদরা এই সময়টাকেও মনে করেন রাজনীতি করার একটা মোক্ষম সময়, এবং আপনি তাদের পুনর্বাসনে এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে করে আগামীতে যে কোনো দুর্ঘটনার আগে আমরা যেন বুঝতে পারি যে রাষ্ট্রটি তার নাগরিকদেরকে কেয়ার করে। ধন্যবাদ। জনাব আদিল মোহাম্মদ খান, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আসবো বলেছিলাম। আমাদের ঢাকা শহরকে মানে অনেকেই বলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, এবং আজকে অনেক শিশু তারা যেভাবে আজকে ক্যাজুয়ালিটি শিকার হলেন, মানে এই শহরকে শিশুদের জন্য আমরা কোনোভাবেই নিরাপদ করতে পারছি না। শুধু এই দুর্ঘটনা না, এমনিতেও আমরা শিশুদের জন্য নিরাপদ করতে পারছি না। নারীরা নিরাপদ নয়, শিশুরা নিরাপদ নয়, বৃদ্ধরা নিরাপদ নয়, আর যারা সক্ষম তারা প্রতিনিয়ত সংগ্রাম করছে এই শহরে বেঁচে থাকার জন্য। তো এই শহরকে আরেকটু মানবিক রূপ দেওয়া যায় কী করে, সেটা একটু জানতে চাই। আর সাথে একটু সংযুক্ত করতে চাই যেটা বললেন যে অনেক ধরনের ইনস্টলেশন, ডিফেন্স ইনস্টলেশন এই শহরে আছে। এগুলো একটা সময় পপুলার ডিবেট ছিল, এটা কি আসলে করা সম্ভব কিনা যে ঢাকা শহরে উন্মুক্ত স্থান বাড়ানোর জন্য বড় বড় ডিফেন্স ইনস্টলেশন প্রয়োজন বা আলোচনা সাপেক্ষে বাইরে নেওয়া সম্ভব কি, আপনি কি মনে করেন? দুটো পার্ট। হ্যাঁ, প্রথমে যে আপনি বলছিলেন যে শিশু বা আমাদের যারা নাগরিকদের নিরাপত্তা, আসলে নগর তো হয়েছিল নিরাপত্তা দেওয়ার জন্য, তো নগর এতগুলো ইনস্টলেশন, এত মন্ত্রণালয়, এত কিছু, এত এজেন্সি, কিন্তু বাংলাদেশের মতো দেশে মানে আজকের ঘটনা বাদ দিলেও কি আমাদের শিশুরা কি স্কুলে তো গিয়ে মারা গেল, আজকে স্কুলে যাবার পরটা কি নিরাপদ, ফিরবার পরটা কি নিরাপদ? তাহলে এই শহরে আসলে জনগণ হচ্ছে সবচেয়ে অবহেলিত। এবং আপনি যদি জনগণের মধ্যে যদি সাধারণ জনগণ হন, যেই জনগণ গাড়িতে চড়ে না, গাড়ি মিনস হচ্ছে প্রাইভেট কারে চড়ে না, আপনি ফুটপাতে যান, আপনি হেঁটে যাচ্ছেন, একটা বাস আপনার উপরে পড়ে যাচ্ছে, হ্যাঁ, মানে কোনো ধরনের নিরাপত্তার কোনো কিছু করতে পারি নাই। এবং আজকে আমি একটা অভিভাবকের কথা শুনছিলাম যে যখন ঘটনাটা ঘটলো তারপরেও যে স্কুল থেকে বের হওয়ার জন্য অল্টারনেট তেমন রুটগুলো নাই। হ্যাঁ, মানে এই কথাগুলো প্ল্যানিংয়ের বেসিক জিনিসগুলো, যেটা আজকে আমাদের স্কুলগুলো আমাদের এই যেই জায়গাটাতে দিয়াবাড়ি বা যেই জায়গাটাতে আপনার পুরো এই সেটেলমেন্টটা হয়েছে, এটা একটা ফ্ল্যাট ফ্লো জোনের উপরে, মানে একটা আপনি শহরকে এক্সপ্যান্ড করলেন, ফ্ল্যাট ফ্লো জোন আমাদের প্ল্যানিংয়ে ছিল, এটা রিজার্ভ এরিয়া, এখানে স্ট্রাকচার প্ল্যান ডিএমডিপিতে ছিল, যেটা মানে কনজার্ভ করবে রাষ্ট্র সেখানে উত্তরা 3rd ফেজ করলো, সেই 3rd ফেজের মধ্যে এই ঘটনাগুলো হচ্ছে। তাহলে রাষ্ট্র তার নিজের প্ল্যান নিজে ওন করে না, এবং প্ল্যান যখন ওন করবেন না, যেমন আজকে আলোচনা আসলো যেটা যে শিক্ষানবিশ প্ল্যান, মানে যে মানে ফাইটার, সেটা তো কোনোভাবেই আমাদের শহরের ভেতর হতে পারে না, এটা একদমই বিরান ভূমিতে হবে শিক্ষানবিশ যে আমাদের ফাইটারদের বা যে কোনো কিছু, এটা তো বেসিক কমন সেন্স। তাহলে এই যে এই দুর্ঘটনাগুলো, এটা তো আসলে সেই কোনো দুর্ঘটনা, এটা একটা হত্যাকাণ্ডের মতো, এটা হয়তো অনিচ্ছাকৃত হতে পারে, সেটা এক জিনিস। সুতরাং রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া যে এজেন্সি, এবং এজেন্সি আপনি যদি খেয়াল করে থাকেন জুলাই গণঅভ্যুত্থান এটা মাস, এবং আপনি বিভিন্ন মিডিয়া এবং ফেসবুক পেজ যদি খেয়াল করেন, বাংলাদেশের উপরে নাশকতার যে সংখ্যাটা, এটা কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি। এবং আজকে যা বের হচ্ছে, গতকালকের পোস্ট অনেকে শেয়ার করছে, বাংলাদেশের স্কুলে হামলা হতে পারে, এই ধরনের পোস্ট গতকালকে অনেক জায়গায় এটা বের হয়েছে। তাহলে এই যে নিরাপদ দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় যেই সিস্টেমগুলো, সেগুলো আসলে বাংলাদেশটা এখন অনিরাপদ একটা জায়গায় এসেছে। এবং এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন বিমান দুর্ঘটনা না, বরঞ্চ বাংলাদেশে অন্য অনেক জায়গাতে অনেক ধরনের জননিরাপত্তার জন্য রাষ্ট্রের যে প্রস্তুতির ঘাটতি আছে। এমনিতেই তো আমাদের গণঅভ্যুত্থান পরে পুলিশ বাহিনীর প্রস্তুতি দুর্বল, এবং আমাদের বাহিনীগুলো, প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কিন্তু একটা বড় একটা টানাপোড়েন আছে। তাহলে এই পরিস্থিতিতে আসলে জনগণের নিরাপত্তার জিনিসটা আসলেই শঙ্কার বিষয়, এবং রাষ্ট্রের অনেক ক্ষেত্রে রাষ্ট্র তথ্য লুকায়, এবং রাষ্ট্রের যে পরিচালনার মধ্যে যে অনেক ধরনের অসঙ্গতি আছে, এবং জনগণ প্রায়শই তো আসলে মেইন স্ট্রিম মিডিয়াতে না বলতে পারলে তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই কথাগুলো, হতাশাগুলোর কথা আসছে যে আমাদের রাষ্ট্র কি সঠিক গভর্নেন্সে আছে কিনা, এবং একই সাথে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের টানাপোড়েনতা আছে। আমি একটা জিনিস রিলেট করতে চাই যে আজকে যদি আপনি খেয়াল করেন, আজকে বাংলাদেশের যে এশিয়া কাপ নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংটাতে কিন্তু যতগুলো দেশ পার্টিসিপেট করা হচ্ছে, অনেক দেশ পার্টিসিপেট করে নাই, বাংলাদেশকে বয়কট করেছে। তাহলে ইন্টারন্যাশনাল এরেনাতে এই যে বাংলাদেশকে বয়কট করা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে যে এখানে বাংলাদেশ শুধুমাত্র আমাদের নিজেদের ইন্টারনাল যে সিকিউরিটি না, বরঞ্চ জিও পলিটিক্যাল একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেন বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সকল এজেন্সিকে কাজ করা উচিত একসাথে।
মানে এটার কোনো বিকল্প নাই। আর দ্বিতীয় যেটা বললেন যে আমাদের এই যে ওপেন স্পেসগুলো বাড়ানো এবং আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টের অনেক কিছু সরানো যায় কিনা, দেখেন এই কথাটা মানে 0 এবং 1-এর মধ্যে না, মানে আসলে সব সরানো যাবে না, কারণ একটা বাস্তবতা আছে, আবার কিছু কিছু জিনিস সরানো যাবে। তো অনেক সময় আমরা যখন সরানোর কথা বলি তখন বলা যাবে না কিচ্ছু সরানো যাবে না, বরঞ্চ আমাদের হওয়া উচিত নতুন কোনো কিছু তৈরি করার সুযোগ নাই, আর পুরাতনগুলো যা আছে সেটা রাখতে হবে, রাখার বাস্তবতা আছে সেটা রাখবো, আর এখানে কিছু কিছু জিনিস সরাতে পারবো। এবং যেটা আপনি পুরাতন বিমানবন্দরের কথাটা নিয়ে, এই ওপেন স্পেস নিয়ে কী করা যেতে পারে এটা নিয়ে কিন্তু আমরা প্ল্যানিংয়ের অ্যারেনাতে কথা বলেছি, কাজ করেছি, রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ডিজাইন কনসেপ্ট আহ্বান করা হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু জনগণের জন্য উন্মুক্ত করা যায়নি পাবলিক স্পেস হিসেবেও। তাহলে এই যে রাষ্ট্রীয় যে আপনি মানে পাবলিক স্পেস হিসেবে বাদ দেন, যখন বড় একটা ঘটনা ঘটে ইভাকুয়েশনের জন্য তো আপনার ওপেন স্পেস লাগবে, তাহলে সেই ইভাকুয়েশনের জন্য ওপেন স্পেসগুলো কি আমরা তৈরি করতে পেরেছি কিনা? তাহলে ইভাকুয়েশন স্পেসগুলো তো আমাদের কমিটি ভিত্তিক লাগবে, কেননা এখানে মানে ঘটনা ঘটলো, আপনি তাহলে পুরো নগরে যদি দেখেন আমাদের এমন অনেক ঘনবসতিপূর্ণ এলাকা আছে যেখানে কোনো ধরনের একটা বিল্ডিং ধসে পড়লে আগুন লাগলে একটা ছোট খেলার মাঠও নেই, বড় খেলার মাঠ তো বাদ দিলাম। তাহলে প্ল্যানিংয়ের এত বড় ল্যাবসগুলো হচ্ছে, এই ল্যাবসগুলো নিয়ে কথা নেই। এবং আরও দুর্ভাগ্যজনক, রাষ্ট্রীয় সংস্কারের আলাপের ক্ষেত্রে আপনি সংবিধান সংস্কার, ভোটার পদ্ধতি আছে, কিন্তু নাগরিকদের জীবনের জন্য নগর পরিকল্পনার যে সংস্কার, সেই সংস্কার নিয়ে কিন্তু কোনো আলাপ সেই অর্থে নাই। এটা একটা বিস্ময়কর বিষয় যে আপনি যদি পরিকল্পনা নিয়ে কথা না বলেন তাহলে নাগরিকদেরকে আপনি জীবন মানে উন্নয়নটা করবেন কিভাবে? তাহলে এই আলাপগুলো কেন অনুপস্থিত? এটা কিন্তু আমাদের একটা বড় মৌলিক প্রশ্ন, যে আলাপটা আমাদের তৈরি করা উচিত, এবং সেটা তৈরি না করতে পারলে, রাষ্ট্রকে কোয়েশ্চেন না করতে পারলে, এবং সেই যে পুরাতন বন্দোবস্তের মধ্যে রাষ্ট্রকে কোয়েশ্চেন করা যাবে না, হ্যাঁ সব কিছু লুকাতে হবে, মানে মৃতের সংখ্যা কম দেখাতে হবে, এটা তো কোনো সুযোগ নাই। মৃত যতজন প্রত্যেকে গুরুত্ব দিয়ে দেখাতে হবে। ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান। জনাব আশরাফ কায়সার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমরা কবে সুশাসিত দেশ পাবো সেটা আপনার এখনও অনিশ্চিত, যদি একটা অভ্যুত্থানের পর আমরা আছি অনেক আকাঙ্ক্ষা নিয়ে। আপনার কাছে কনক্লুশনে জানতে চাই, এই ধরনের ঘটনা, সবাই বলছে দুর্ঘটনা, আলটিমেটলি হয়তো তাই, কিন্তু এ ধরনের ঘটনা আমাদের কি শিক্ষা দিয়ে যায়? আমরা আসলে কি শিক্ষা নেব এই ঘটনা থেকে? একটা শিক্ষা নিব যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারবে না। আনটাচেবল বলে কোনো বাহিনী বা প্রতিষ্ঠান থাকতে পারবে না, এমনকি সরকারও না। প্রত্যেককে জবাবদিহিতার আওতায় থাকতে হবে, এবং ওইটাই সুশাসনের পূর্বশর্ত। এবং আপনি জানেন যে আমরা একটা ভালনারেবল টাইম কাটাচ্ছি, প্রতিবেশী দেশ আমাদের উপরে নাখোশ, পলাতক শক্তিরা নাশকতা করার চেষ্টা করছে। গোপালগঞ্জ আমাদের অনেকটা চোখ খুলে দিয়েছে কি হতে পারে। আমি একজনের পোস্ট দেখতে পেলাম, উনি নাকি গতকালকে জানতে পেরেছেন কোনো একটা স্কুলে আক্রমণ হতে পারে, কেননা যে কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে পারলে একটা শক্তির খুব সুবিধা হয়। এখন আমরা একেবারে নির্মোহভাবে তদন্তটি করতে চাই। এই যে পাইলট, যার প্রথম সোলো ট্রেনিং, সে এটা শহরের উপরে করতে পারে কিনা, এটা কি তার ফ্লাইট পাথ ছিল কিনা, নাকি সে ভিন্ন পাথে গিয়ে ওই স্কুলের উপরে পড়েছে। এই জিনিসগুলো এই জন্য জরুরি, আপনি কোনো পক্ষ না নিয়ে করবেন। আপনি ধরে নেবেন যে আমরা ধরলাম এটি একটি দুর্ঘটনা, আমরা ধরে নেই এটি নাশকতা কিনা, কাজেই তখন আপনার কাছে উত্তর আসবে সেটি দিয়ে এটি যদি দুর্ঘটনাও হয়, ভবিষ্যতের কোনো নাশকতাকে মোকাবেলা করার জন্য আপনার সক্ষমতা তৈরি হবে। আমাদের জাতির মূল সমস্যা হচ্ছে আমাদের ক্যাপাসিটি কম। আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারি না, আমরা তদন্ত করতে পারি না। আমরা কমিটি গঠন করি, কমিটিরা চা বিস্কিট খায়, কিন্তু কমিটির রিপোর্ট কোনো দিন আমরা আর জানতে পারি না। সুশাসনের পূর্ব শর্ত কিন্তু এইগুলো। এখন আমরা নগরকে মানবিক করতে পারিনি। এই শহর পৃথিবীর মানে কঠিনতম শহরগুলোর একটি, যেখানে আপনাকে অমানবিক আচরণের শিকার হতে হয়। নারীদেরকে তো হতেই হয়, শিশুদেরকে হতে হয়, এমনকি পুরুষদেরকে হতে হয়। তাহলে বাদ থাকলো কারা? এই শহরটা অপরাধীদের অভয়ারণ্য হিসেবে আমরা সাজিয়েছি, কিন্তু সেখান থেকে আপনাকে আস্তে আস্তে শ্বাস নিতে পারা, আপনার একটি পার্ক থাকা, একটি জলাভূমি থাকা, একটি বিনোদন কেন্দ্র থাকা। আমরা রাজুক বলে যে প্রতিষ্ঠানটাকে দেখি, এই শহরের সবচেয়ে বড় পলিউটার। পূর্বাচলে দেখেছি তারা কি করে ল্যান্ডস্কেপিংয়ের নামে আমাদের বনভূমি নষ্ট করেছেন। কাজেই আপনার সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডেস্ট্রয়ার, তাদেরকে আগে নজরদারি বা জবাবদিহিতার ভিতরে আনতে হবে। ধন্যবাদ জনাব আশরাফ কায়সার এবং ডক্টর আদিল মোহাম্মদ খান আপনাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে, এবং যাদের আমরা হারিয়েছি সবাইকে যেন মানে এই ক্ষতিপূরণ হবার নয়, তারপরও সবার প্রতি রইল সমবেদনা। ধন্যবাদ, ভালো থাকবেন।